হ্যালো স্টুডেন্টস, আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা পড়ছিলাম ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য। তো নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে একটা ক্লাস অলরেডি হয়ে আছে, তো তোমরা অবশ্যই ক্লাসটা গিয়ে দেখবে। এটা হচ্ছে নিউটনের গতিসূত্র থেকে সেকেন্ড ক্লাস, ঠিক আছে? তো এখানে থিওরি পড়ানো হবে আর ঠিক তার পরের ক্লাসেই কিন্তু এমসিকিউ পড়ানো হবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো আমরা যেটা পড়েছিলাম যে চ্যাপ্টারটার নামটা কি সেটা লিখে দিই একবার, নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র দেখো আমরা কি পড়েছিলাম না, একটা বস্তু, সেই বস্তুর উপরে যদি এফ বল প্রয়োগ করা হয় এবং সেই বস্তুর ত্বরণ যদি এ হয় তাহলে এফ ইকুয়ালস টু হবে এম এ। এইটাকে বলেছিলাম যে নিউটনের সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ঠিক আছে? দেখো এই সূত্রটা কোত্থেকে আসে সেটাও বলেছিলাম, যে এফ ভ্যারিজ অ্যাজ ডিপি ডিটি। এখান থেকে লিখলে এটা হয়ে যায় এফ ইকুয়ালস টু কে ইন্টু ডিপি ডিটি, যেখানে কে এর ভ্যালুটা কিন্তু হয়ে যায় 1, কারণ আমরা জানি যে সমানুপাতিক থেকে ইকুয়াল নিতে গেলে একটা ধ্রুবক আসে, এই ক্ষেত্রে ধ্রুবকটার ভ্যালু হয় 1। নিউটন বলেছিল যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। বেশ ভালো কথা। তাহলে এখানে এফ ইকুয়ালস টু কি আসে, ডিপি ডিটি, কারণ আমি এখনই বললাম যে কে ইকুয়ালস টু কিন্তু হয়ে যায় 1। ওকে, তাহলে এবার দেখো এইখানে আমি যদি এটাকে লিখি যে এফ ইকুয়ালস টু ডি ডিটি অফ পি এর জায়গায় লিখলাম এম ভি। কেন এম ভি? পি তো ভরবেগ, তো ভরবেগকে আমি কি লিখতে পারি, এম ইন্টু ভি লিখতে পারি, ঠিক কি না? তাহলে এম তো ধ্রুবক, তাহলে এম যদি ধ্রুবক হয় বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে এম ইন্টু ডিভি ডিটি দ্যাট ইজ ইকুয়ালস টু এম এ। এটা কিন্তু আমরা আগে পড়েছিলাম, তো আমি সেটা একটু রিক্যাপ করিয়ে দিলাম যে এফ ইকুয়ালস টু এম এ কিন্তু আমরা এখান থেকে এনেছিলাম, একটা ফর্মুলা আমাদের কাছে ক্লিয়ার। কোথাও যদি ডাইরেক্ট এম এ বলা না থাকে তাহলে ডিপিডিটি করবো, ভরবেগের পরিবর্তনের হার করে নেবো, ঠিক আছে? ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে প্রযুক্ত বল। দেখো আশা করি ক্লিয়ার এই ব্যাপারটা তোমাদের কাছে। ওকে, নো প্রবলেম। এবার দেখো আমাদেরকে বিভিন্ন কেসে গতির সমীকরণ করতে হবে, ঠিক আছে? যেমন একটা যদি কপিকল এরকম টেবিলের উপরে রাখা থাকে, একটা কপিকল রাখা আছে, হ্যাঁ এখানে, আর এই এর সাহায্যে দুটো ব্লক এইভাবে কানেক্ট করা আছে একটা সুতো দিয়ে, ঠিক আছে? দেখো এটা কপিকল, তো কপিকলের ওপর দিয়ে একটা সুতো রাখা আছে আর এই সুতোর সাহায্যে দুটো ব্লককে কিন্তু কানেক্ট করা আছে। এই ব্লকের ভর হচ্ছে গিয়ে M1 আর এই ব্লকের ভর হচ্ছে গিয়ে M2। সাধারণভাবেই এখানে কোনো ফ্রিকশন নেই, আমি নো ফ্রিকশন একটা সারফেস ধরে নিয়েছি। বেশ, এই ব্লকটার উপরে কত বল কাজ করবে, নিচের দিকে কাজ করবে M2G আর উপরের দিকে দড়ির টান কাজ করবে T, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? তাহলে M2-র উপর দুটো বল কাজ করছে, M2G আর T। আমি ধরে নিচ্ছি পুরো সিস্টেমটা নিচের দিকে এরকম করে নামছে। কপিকল মানে কিছুই না, একটা চাক্কা, এই চাকার উপরে এরকম একটা দড়ি দিয়ে দুটো ব্লককে কানেক্ট করা আছে। দুটো ব্লককে তুমি বাটখারাও ভাবতে পারো, অন্য কোনো বস্তুও ভাবতে পারো, কানেক্ট করা আছে, আর এটা একটা টেবিল, ঠিক আছে? বেশ, এবার দেখো এই দড়িতে যদি এই দিকে টান টি হয় তাহলে বিপরীত দিকেও টান টি হবে, এটা কোনোদিন ভুলবে না, ঠিক আছে? মনে করো তুমি এই দিকে টানছো, তোমার বন্ধু এই দিকে টানছে, এইটা যদি টি হয় তো এইটাও কিন্তু টি হবে। একটা দড়ির মধ্যে যদি এইখানে টি বল কাজ করে তাহলে বিপরীত দিকেও কিন্তু এইখানে টি বল কাজ করবে। ওকে, এটা মনে রাখবে, নিউটনের থার্ড ল থেকে এটা আসছে। তাহলে দেখো এইদিকে টি কাজ করছে, আবার এইদিকেও টি কাজ করছে। বেশ, এইটা যদি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে তাহলে এই M1 বস্তুটাও কিন্তু এ ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে ফাইনালি আমি যদি তোমাকে বলি যে M2 বস্তুর গতির সমীকরণ লেখো, তুমি কি বলবে? যে স্যার M2 বস্তুর গতির সমীকরণ হচ্ছে M2G কাজ করছে নিচের দিকে, উপরের দিকে টি, তাহলে M2G মাইনাস টি ইকুয়াল টু হবে M2A, ঠিক আছে? এটা হচ্ছে কি M2 বস্তুর গতির সমীকরণ। আর M1 বস্তুর গতির সমীকরণ হচ্ছে T ইকুয়াল টু M1A, ঠিক আছে? তোমরা সেই অপনয়ন পদ্ধতি শিখেছিলে, তো অপনয়ন পদ্ধতির সাহায্যে তুমি টিটাকে ক্যান্সেল করে দিতে পারো। তাহলে দেখো আমি আবারও বলি, এইটার জন্য তুমি কি লিখলে? M2G মাইনাস টি ইকুয়াল টু M2A। কেন M2A লিখলে? কারণ দেখো M2G নিশ্চয়ই বড়, তবেই না এইদিকে নামছে। তাহলে M2G মাইনাস টি ইকুয়াল টু M2A, কারণ নিউটন বলেছিল F ইকুয়াল টু MA। নিউটন কি বলেছিল? F ইকুয়াল টু MA। এই এফটা কিন্তু নিউটন কোনো একটা বলের জন্য বলেনি, এই এফটা নিউটন বলেছিল লব্ধি বলের জন্য, মানে যতগুলো বল কাজ করছে যোগ করো বিয়োগ করো সবকিছু করো, তারপরে যেটা পড়ে থাকবে সেইটা হচ্ছে এফ। তাহলে দেখো M2G নিচের দিকে, টি উপরের দিকে, তাহলে লব্ধি বল কত? M2G মাইনাস টি দ্যাট ইজ ইকুয়ালস টু MA, তার মানে M2A। ডান। দেখো এই ব্লকের উপর একটা মাত্র বলই কাজ করছে, সেটা হচ্ছে টি, এই যে টি বল কাজ করছে। তাহলে এই টি বল একে টেনে নিয়ে আসছে, তাহলে কি লিখবো? যে টি ইকুয়াল টু M1A,
কি লিখবো, টি ইকুয়াল টু m1 এ, কারণ ও কার জন্য এগিয়ে যাচ্ছে, টি এর জন্য। এবার এ যদি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, এও তো এ ত্বরণ নিয়ে এই দিকে এগিয়ে যাবে, তাহলে টি ইকুয়াল টু m1 এ। বেশ, ডান। এবার তুমি কি করলে, এই টি ক্যান্সেল করে দিলে, ঠিক আছে, এইটি ক্যান্সেল হয়ে যাবে অপনয়ন পদ্ধতি করলে। তাহলে কি পেলে বলো তো, যোগ করে দিলে m2g ইকুয়াল টু এ কমন নিলে m1 প্লাস m2। বেশ, তাহলে এ ইকুয়াল টু কি হলো, এ ইকুয়াল টু হয়ে গেল m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এইটা হয়ে গেল ত্বরণের রাশিমালা। তাহলে এই গোটা সিস্টেমটা কিন্তু এই ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, এই যে এই ত্বরণটা নিয়ে এ ইকুয়াল টু m2g বাই m1 প্লাস m2g, এ ইকুয়াল টু m2g বাই m1 প্লাস m2g। তাহলে যদি কোনো টেবিলের ওপরে একটা ব্লক রাখা থাকে আর কপিকল দিয়ে আর একটা ব্লক ঝোলানো থাকে, তাহলে তার যে ত্বরণ হবে সেই ত্বরণটা হবে এইটা, এটা মাথায় রেখো। ওকে, এবার এই এ ত্বরণটা তুমি যখন এই ইকুয়েশনে নিয়ে গিয়ে বসাবে তখন কি হবে দেখো, তখন হবে টি ইকুয়াল টু m1 এ। তাহলে m1টাকে তুমি অ্যাজ ইট ইজ রেখে দাও, আর এ এর জায়গায় বসাও কি m2g বাই m1 প্লাস m2। তাহলে ফাইনালি পেয়ে গেলে m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এইটা হয়ে গেল দড়ির টানের রাশিমালা। তাহলে দড়ির টানের সূত্রও তোমাকে মনে রাখতে হবে, আবার এর সূত্র অর্থাৎ ত্বরণের সূত্রও তোমাকে মনে রাখতে হবে। ওকে, বলো ক্লিয়ার? দড়ির টানও মনে রাখতে হবে বা ত্বরণের সূত্রও তোমাকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি মনে রাখতে পারো তাহলে ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে, তখন আর কিন্তু অন্যভাবে অঙ্ক করার দরকার নাই, ডাইরেক্ট ফর্মুলাতে বসিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, ডান। এবার দেখো, এবার কি বলা হচ্ছে দেখো, এবার বলছে যে অন্য একটা কেস। এখানে যদি তোমাকে বলা হয় যে এই রকম একটা কপিকল আছে, ঠিক আছে, আর উল্লম্বভাবে দুটো বস্তুকে ঝোলানো আছে, এটা কপিকল, এইদিকে একটা বস্তুকে ঝোলানো আছে আর এইদিকে একটা বস্তুকে ঝোলানো আছে, ঠিক আছে। এইটা ধরে নাও m1 আর এইটা ধরে নাও m2। ওকে, তাহলে এই দড়িতে টান কাজ করবে উপরের দিকে, এই দড়িতে টান কাজ করবে উপরের দিকে, সবসময় দড়ির টান কিন্তু বিপরীত দিকে কাজ করবে, এটা মাথায় রাখবে। এখানে যদি উপরের দিকে হয় এইটাও উপরের দিকে, কারণ দেখো আমি ধরে নিচ্ছি গোটা সিস্টেমটা এই দিকে নামছে এ ত্বরণ নিয়ে, তাহলে এর উপর বল কত, নিচের দিকে কাজ করছে m1g, উপরের দিকে টি। তাহলে এর জন্য তুমি আগে গতির সমীকরণটা লিখে ফেলো। তাহলে এর জন্য তুমি যদি গতির সমীকরণ লেখো তাহলে বলবে স্যার m1g মাইনাস টি দ্যাট ইজ ইকুয়ালস টু m1 এ। এইটা হচ্ছে গতির সমীকরণ, m1g মাইনাস টি ইকুয়াল টু m1 এ। ঠিক আছে, কারণ তুমি দেখে নিলে যে m1 এর উপর কত বল কাজ করছে, তাহলে m1 এর উপর কটা বল কাজ করছে, নিচের দিকে m1g উপরের দিকে টি, তাহলে m1g মাইনাস টি ইকুয়াল টু m1 এ। ক্লিয়ার? এবার দেখো এর উপরে কটা বল কাজ করছে, এবার তুমি এইখানে এসো, এর উপরে যদি বল কাজ করছে বলে তাহলে তুমি বলবে স্যার উপরের দিকে টি মাইনাস নিচের দিকে m2g ইকুয়াল টু m2a। স্যার এখানে কেন আপনি প্রথমে m1g লিখলেন আর এখানে কেন প্রথমে টি লিখলেন? দেখো নিশ্চয়ই এখানে m1g বড় তবেই নিচের দিকে নামছে, তাহলে m1g বড় আর টি ছোট, তাহলে m1g মাইনাস টি ইকুয়াল টু m1a। ডান। আর এখানে টি বড় m2g ছোট, কারণ m2g কোন দিকে কাজ করছে, m2g কাজ করছে নিচের দিকে, তাহলে টি বড় m2g ছোট, তাহলে টি মাইনাস m2g ইকুয়াল টু m2a। কারণ এ যদি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে তাহলে এ তো এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে, তাই না? তাহলে নিশ্চয়ই কে বড়, তাহলে নিশ্চয়ই এ টি বড় m2g ছোট, তাহলে টি মাইনাস m2g দ্যাট ইজ ইকুয়ালস টু m2a। বলো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এখানে তুমি যদি অপনয়ন পদ্ধতি ব্যবহার করে দাও তাহলে দেখবে অপনয়ন পদ্ধতি ব্যবহার করলে ঘটনাটা কি করছে, টি কাটলো টি কাটলো, তাহলে এই দিকে যোগ করে হবে m1g মাইনাস m2g ইকুয়াল টু m1a প্লাস m2a। ডান। বেশ, তাহলে এখানে তুমি এ কমন নিয়ে নিতে পারো আর এই দিকটা থেকে তুমি জি কমন নিতে পারো। দেখো জি কমন নিলে থাকবে m1 মাইনাস m2 আর এ কমন নিলে থাকবে m1 প্লাস m2। তাহলে তোমাকে যদি ত্বরণ এ বের করতে বলে তাহলে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এইটা হচ্ছে ত্বরণের রাশিমালা। তার মানে এই যে গোটা ব্লক দুটো, এই ব্লক দুটো এ ত্বরণের নিচের দিকে নামবে আর সেই ত্বরণটা কত হবে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এই যত গোটা কেস তুমি দেখলে না, এখানে ত্বরণটা কিন্তু একটাও জি এর সমান হবে না, সব হবে জি এর থেকে ছোট। কেন? দেখো m1 মাইনাস m2 নিশ্চয়ই m1 মাইনাস m2 নিশ্চয়ই লেস দেন m1 প্লাস m2 হবে, m1 মাইনাস m2 নিশ্চয়ই হবে লেস দেন m1 প্লাস m2। তাহলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে এটা ফ্র্যাকশন আসবে, মানে একের থেকে কম আসবে। আর যাই হোক, তাহলে একের থেকে কম আসলে সেটা কি হবে, জিটা এই যে এ লেস দেন জি হয়ে যাবে। এইটা মনে করো এলো আমি কথার কথা বলছি যে এ ইকুয়াল টু এটা হলো হাফ, তাহলে হাফ জি।
তাহলে এটা কি হলো, জি এর থেকে ছোট না বড়? জি এর থেকে ছোট হয়ে গেল। তাহলে এই সমস্ত কেসে হবে এ লেস দ্যান জি। স্বাভাবিক না? কারণ দেখো একটা ব্লক যখন সে নিচের দিকে নামছে, দড়িটা যদি কেটে দিই, তাহলে ও তো জি ত্বরণ নিয়ে নামবে, কারণ ফ্রি ফলিং অবজেক্ট পৃথিবীতে, যে ফ্রি ফলিং অবজেক্ট, হ্যাঁ, ফ্রি ফলিং মানে কি, বাধাহীনভাবে কেউ মাটিতে পড়ছে, তখন সবসময় সে জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। ফ্রি ফলিং অবজেক্ট অলওয়েজ জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামে। কিন্তু এখানে দড়ি দিয়ে টান দিয়ে ধরা আছে, তাহলে সেটা ত্বরণটা কি আর জি হবে? নিশ্চয়ই হবে না, তাহলে জি এর থেকে কম হবে। তাহলে এখানেও দেখো ত্বরণটা কিন্তু হয়েছে জি এর থেকে কম। তাহলে এইটা তোমাকে মনে রাখতে হবে, এ ইকুয়াল টু কি এলো না, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। অবশ্যই এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এবার তোমার কাছে এখানে দুটো ইকুয়েশন আছে, ঠিক আছে? তাহলে দেখো এক্ষেত্রে এই যে এটা পেয়ে গেলাম m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়ালস টু, তাহলে এটা কিন্তু জি এর থেকে ছোট। তাহলে আমি এখানে পেয়ে গেলাম কি, যে এ লেস দ্যান জি। ওকে, নো প্রবলেম। বেশ, এবার আসলাম আগের কেসে, যে টেবিলার ব্লকের কেসটা যখন আমি এঁকেছিলাম, সেখানে দেখবে প্রথমে আমি এটা বের করেছিলাম। এটা বের করে কি পেয়েছিলাম না, m1 m2, সরি, এম m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, এইটা পেয়েছিলাম। তারপরে এই এ এর সমীকরণটা টি এর ইকুয়েশনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে টিটা কত পেলাম, টিটা পেয়ে গিয়েছিলাম, দেখবে যে m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে এইটা পেয়ে গেছিলাম এ, এইটা পেয়ে গেছিলাম টি। ওকে, নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। এবার এই যে এই ইকুয়েশনে যেটা আমি এখনই বের করলাম, এখানেও তুমি এ পেলে। এবার এই এটাকে নিয়ে যাও, এই এটাকে নিয়ে গিয়ে, এটা বোঝানোর জন্য আমি লিখেছিলাম, এই এটাকে নিয়ে গিয়ে তুমি যে কোনো একটা ইকুয়েশনে, তোমার মন মর্জি মতো যে কোনো একটা ইকুয়েশনে নিয়ে গিয়ে বসিয়ে দাও। যখনই বসিয়ে দেবে না, ক্যালকুলেশন করার দরকার নেই, আমি বলে দিচ্ছি, তুমি টিটা পেয়ে যাবে। বসিয়ে তুমি দেখতে পারো, টি ইকুয়াল টু 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। ব্যাস, এটা মনে রাখবে, টি ইকুয়াল টু 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে এইটা হলো দড়ির টান আর এইটা হলো ত্বরণ, এইটা হলো দড়ির টান আর এইটা হলো ত্বরণ। একবারে মুখস্থ করে নাও, যেন আর ভুলো না। যখন তুমি টেবিলের কেসটা করেছিলে, তখন m1 m2 বাই m1 প্লাস m2 ছিল, আর এখানে এইরকম যখন ভার্টিক্যাল সিস্টেম থাকবে, তখন একটা 2 অ্যাড হবে, 2m1 m2 বাই m1 প্লাস m2। ওকে, ডান। এবার দেখো, এবার যদি তোমাকে বলে, আচ্ছা বলো তো, এই কপি কলের ওপরে মোট কত বল কাজ করছে? এই যে কপি কলটা এখানে কানেক্ট করা আছে, তো এই কপি কলের ওপরে মোট কত বল কাজ করছে? বলো, কপি কলের ওপর মোট কত বল কাজ করছে? যদি খুব ভালো করে দেখো, দেখবে কপি কলের ওপর দুটো বল কাজ করছে। এইদিকে একটা টি কাজ করছে, আবার এইদিকে একটা টি কাজ করছে, দুজনা গিয়ে যোগ হচ্ছে। তাহলে এখানে কপি কলের ওপর মোট যে বলটা কাজ করছে সেটা হচ্ছে 2t। যদি বলে কপি কলের ওপর কত বল কাজ করছে, তাহলে বলবে 2t। তাহলে 2t মানে 2 গণিত টি, তো তুমি জানো যে 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে কত হলো, যে 4m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। ব্যাস, এইটা হয়ে গেল কপি কলের ওপর ক্রিয়াশীল বল। লিখে নেবে, কি লিখবে, কপি কলের ওপর ক্রিয়াশীল বল। কপি কলের ওপর ক্রিয়াশীল বল, কপি কলের ওপর ক্রিয়াশীল বল হচ্ছে এইটা, 4m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। টান, তাহলে তুমি দু রকমের সিস্টেমে কত ত্বরণ হয় আর কত দড়ির টান হয় তুমি শিখে গেলে। তাহলে দুটো সিস্টেম তোমার করা হয়ে গেল, ভুলবে না। এবার আমি চলে যাব যে নততলের কেসে। একটা নততলের রাখা বস্তুর ত্বরণ কত হয়, একটা নততলে রাখা বস্তুর ত্বরণ কত হয় সেটা আমরা জানবো। একটা নততল মানে কি, নততল মানে একটা ঢালু জায়গা, আর কিছুই না। এইটা হচ্ছে একটা নততল, ঠিক আছে? এটা কিন্তু কোনো ঘর্ষণ নেই, আমি এখনো যা কিছু পড়ছি কোথাও কোনো ফ্রিকশন নেই, কিন্তু ফ্রিকশন আমি এখনো পড়িনি, কোথাও ফ্রিকশন নাই, সমস্ত তল মসৃণ তল, যেটা আইডিয়াল কেস, সমস্ত তল মসৃণ তল, বাস্তবে কোথাও হয় না। কিন্তু এখানে ধরে নিচ্ছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, এর পরের চ্যাপ্টারে ফ্রিকশন আছে, তখন ব্যাপারটা বুঝবে। নততলটা যা লিখেছি কেউ বুঝতেই পারবে না, একটু ভালো করে লেখা যাক ভাই। আমার হাতের লেখা অত্যন্ত খারাপ, তাই একটুখানি কনসিডার করে নিও, তার জন্য সরি, ঠিক আছে? খুবই খারাপ, খুবই খারাপ। ওকে, দেখো, তাহলে এটা একটা নততল। নততল দিয়ে কি হয়, তোমাদের বাড়িতে, সবার বাড়িতে দেখবে নততল আছে, দেখবে বাড়িতে ওঠার সময়, গাড়ি তোলার সময় এরকম একটা ঢালু জায়গা থাকে না, বাইক ফাইক তোলার সময়, ওইটাই নততল। নততল মানে এরকম একটা ঢালু জায়গা, তারপরে সেই পার্কে গিয়ে সাঁ করে চলে যাও গড়িয়ে, ওটাই নততল, ঠিক আছে? নততল প্রচুর আছে পৃথিবীতে। ওকে, বেশ, তাহলে এখানে একটা বস্তুকে তুমি মনে করো রেখে দিয়েছো এই জায়গায়, এই জায়গায় নয়, এখানে রাখো, ঠিক আছে? দেখো, এখানে একটা রেখে দিয়েছো একটা বস্তুকে।
এই বস্তুটা কি হবে, সা করে গড়িয়ে পড়ে যাবে। বেশ, গড়িয়ে তো পড়ছে, তাহলে এর ত্বরণের রাশিমালা কত, ত্বরণের রাশিমালা সেটা আমরা পড়ব। এই নততলের নতিকোণ যদি থিটা হয়, ঠিক আছে, এই দিকে কাজ করছে mg, ঠিক আছে, এই দিকে কত, এইটা থিটা হলে মনে রাখবে, আচ্ছা যে কোনো বলকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, এই একটা উপাংশ আর এই একটা উপাংশ, এইটা থিটা হলে এইটাও থিটা হয়, তাহলে এইটাকে আমি বলবো যে mg cos থিটা, আর এইটাকে আমি বলবো mg sin থিটা। তাহলে একটা mg cos থিটা, একটা mg sin থিটা। তাহলে নততলে রাখা কোনো বস্তুর ওপর দুটো বল কাজ করে, একটা mg cos, একটা mg sin, যদি মসৃণ নততল হয়, ঠিক আছে। এবার দেখো যদি মসৃণ নততল না হয় সেটা তো অন্য কেস, ফ্রিকশন যদি থাকে, ঘর্ষণ বল যদি থাকে, সেটা পরের চ্যাপ্টারে আমরা পড়বো। এবার নিউটন বলছে দেখো বাবু, একটা বস্তুকে গড়াতে গেলে বা চলতে গেলে যে বল সাহায্য করে সেই আমার কাছে গতির সমীকরণের জন্য বল। একে গড়তে গেলে সাহায্য কে করছে, এই যে এইটা mg sin থিটা, কারণ এই দিকে টাক 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 করে গড়বে। তাহলে তুমি বলবে যে স্যার এখানে mg sin থিটা, mg sin থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু হয়ে যাবে ma। তাহলে স্যার m কেটে দিন, তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে g sin থিটা। ব্যাস, এইটা হয়ে গেল ত্বরণ, a ইকুয়াল টু g sin থিটা। তাহলে নততল বরাবর কোনো বস্তু কত ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, জি সাইন থিটা। আমি অবশ্যই বলছি আবার মসৃণ নততল, মসৃণ নততল, ভালো করে লিখে নাও নোটে, মসৃণ নততল, ঠিক আছে। এখানে লিখে দিলাম নো ফ্রিকশন, নো ফ্রিকশন। বলো ক্লিয়ার? তাহলে এ ইকুয়াল টু জি সাইন থিটা, এটা মনে রাখো। হ্যাঁ, এই কনসেপ্টটা কাজে লাগবে, যখন অঙ্ক করবো তখন এই কনসেপ্টটা বহুত কাজে লাগবে। বেশ, কারণ তোমরা জানো আমি আগেও বলেছি যখন ভেক্টরে ক্লাস করিয়েছি, যে কোনো ভেক্টরকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা কস একটা সাইন। আর এই অ্যাঙ্গেলটা থিটা হলে সবসময় এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এটা জিওমেট্রি থেকে প্রমাণও করা যায়, দরকার নেই, এটা মনে রেখে দাও। এইটা থিটা হলে এটাও সবসময় থিটা হবে, ঠিক আছে। এই যে এইটা আমি টেনেছি না, এই যে রেখাটা আমি টেনেছি, হ্যাঁ ভালো করে দেখো, এই যে রেখাটা আমি টেনেছি, এই ইয়েলো কালারে দেখাচ্ছি, এই রেখাটা কিন্তু এই তলের সঙ্গে লম্ব, এই রেখাটা এই তলের সঙ্গে লম্ব, তবেই এই অ্যাঙ্গেলটা থিটা হবে। ওকে, আর সবসময় তোমাকে লম্বভাবেই টানতে হবে, অঙ্ক যখন করবো পুরো ক্লিয়ার করে দেবো। ওকে, ডান। এবার দেখো নেক্সট কনসেপ্টে যাব, লিফট। লিফট, লিফট সম্পর্কে পড়বো। দেখো মনে করো তুমি এই লিফটের উপরে দাঁড়িয়ে আছো, তুমি এই লিফটের উপরে দাঁড়িয়ে আছো, ঠিক আছে। তাহলে তুমি লিফটের উপর যদি দাঁড়িয়ে থাকো, তাহলে কত বল কাজ করছে লিফটের মেঝেতে, লিফটের মেঝেতে কাজ করছে mg বল, তোমার যেটা ওজন। তাহলে তোমার ওজন কাজ করছে লিফটের মেঝেতে, সেই ওজনটা কত, m ইন্টু জি। বেশ, নো প্রবলেম। লিফট কিন্তু তোমাকে উপরের দিকে লম্ব বল প্রয়োগ করছে, তাহলে লিফট লম্ব বল কত প্রয়োগ করছে স্যার, লিফট লম্ব বল কিন্তু প্রয়োগ করছে, আমি ধরে নিলাম n। তাহলে লিফট আমাকে যে লম্ব বল প্রয়োগ করছে সেটা n, আমি লিফটকে যে বল প্রয়োগ করছি সেটা mg। এবার এই লিফটটা দড়ি দিয়ে বাঁধা আছে, বেশ, উপরের দিকে উঠছে, কত ত্বরণ নিয়ে, এ ত্বরণ নিয়ে, ঠিক আছে। নিউটন কি বলছে যে বাবু তোমার উপর তাহলে নেট বল যেটা কাজ করছে, তুমি এটা বলো যে mg মাইনাস n, ঠিক আছে। এবার তুমি উপরের দিকে উঠছো, উপরের দিকে যদি ওঠো তাহলে আমি ধরে নেবো যে ওপরের বলটা বেশি, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো এখানে, যে n মাইনাস mg, এটা হচ্ছে লব্ধি বল, দ্যাট ইজ ইকুয়ালস টু ma। গোটা লিফট যদি এ ত্বরণ নিয়ে ওঠে, তাহলে আমিও এ ত্বরণ নিয়ে উঠছি, তাহলে কি লিখবো, যে n মাইনাস mg ইকুয়াল টু ma, n মাইনাস mg ইকুয়াল টু ma। ওকে, নো প্রবলেম। তাহলে আমি n সমান কি লিখবো, mg প্লাস ma। এই nটাকে চেনো, এই n হচ্ছে প্রতিক্রিয়া বল, এই এনটা কি, প্রতিক্রিয়া বল, বা এর নাম লম্ব বল, তুমি যা বলবে বলো, প্রতিক্রিয়া বল বা লম্ব বল। এই প্রতিক্রিয়া বল থাকার জন্যই আমরা আমাদের ওজনটাকে উপলব্ধি করতে পারি। তুমি যদি স্পেসে চলে যাও না, তাহলে এই প্রতিক্রিয়া বল থাকবে না, কারণ সেখানে কোনো সারফেস নাই, তাহলে সেখানে তুমি তোমার ওজন বুঝতেও পারবে না, তোমার নিজেকে ওয়েটলেস মনে হবে। তাহলে এই প্রতিক্রিয়া বলই আমাদের ওজন বুঝতে সাহায্য করে, অ্যাকচুয়ালি এটাই ওজন। তাহলে এখানে তোমার আসল ওজন কত ছিল, mg, কিন্তু এখন প্রতিক্রিয়া বলটা কত হয়ে গেল স্যার, প্রতিক্রিয়া বলটা হয়ে গেল mg প্লাস ma। তাহলে ফাইনালি আমি যেটা পেলাম n ইকুয়াল টু m ব্র্যাকেট g প্লাস a, এইটা। তাহলে এইটা হলো স্যার প্রতিক্রিয়া বল,
তাহলে প্রতিক্রিয়া বল বাড়লো না কমলো? প্রতিক্রিয়া বল স্যার বাড়লো। কত বাড়লো? এম এ পরিমাণ বাড়লো। তাহলে লিফট যখন উপরের দিকে ওঠে তখন ওজন বাড়ে না কমে? তখন স্যার আপাত ওজন বাড়ে, কমে না, আপাত ওজন বাড়ে। ঠিক আছে, তাহলে উপরের দিকে লিফট উঠলে ওজন বাড়ে, এটা একটু লিখে নেবে। লিফট উপরের দিকে উঠলে আপাত ওজন বাড়ে, আপাত ওজন বাড়ে, লিখে রাখবে। স্যার সবই বুঝলাম, এবার আমাকে বোঝান যখন নিচের দিকে নামবে তখন কি হবে। আচ্ছা, নিচের দিকে যখন একটা লিফট নামছে, তুমি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছো, বেশ ঠিক আছে, তুমি সেই লিফটের মধ্যে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, তুমি নিচের দিকে কত বল দিচ্ছ? এমজি। লিফট তোমাকে উপরের দিকে কত দিচ্ছে? এন। ওভারঅল লিফটটা নিচের দিকে নামছে। তাহলে আমি এখন কাকে নেব? এখন আগে লিখবো এমজি, পরে লিখবো এন ইকুয়াল টু এম এ। বেশ, তোমার ভর হচ্ছে এম। তাহলে বলো তো বাবু, এন সমান কি আসবে? এম সমান আসবে এম জি মাইনাস এম এ। এবার তুমি যদি এম কমন নিয়ে নাও তাহলে জি মাইনাস এ। তাহলে তোমার ওজন ছিল কত? এম জি, সেখান থেকে কমে গেল এম জি মাইনাস এম এ। তাহলে লিফট যদি নিচের দিকে সমতরণে নামে, সমতরণটা কত? এ সমতরণ, এ সমতরণে নামে, তাহলে কিন্তু তোমার যে প্রতিক্রিয়া বল বা আপাত ওজন হবে সেটা হবে এম ইন্টু জি মাইনাস এ। তাহলে ওজন বাড়বে না কমবে? তাহলে আমি লিখে দিলাম এখানে যে ওজন কিন্তু কমবে, ওজন কমবে। বলো ক্লিয়ার? এনি প্রবলেম? নো প্রবলেম, ডান, থ্যাংক ইউ। এবার স্যার যদি এইরকম একটা মনে করুন কেস হয়, একটা অদ্ভুত কেস। কিরকম অদ্ভুত কেস? যে লিফটের যে দড়িটা, সেই দড়িটা মনে করুন ছিঁড়ে গেল, মানে এখানে কেটে গেল, তাহলে কি হবে স্যার? তাহলে কি হবে যদি লিফটের দড়ি কেটে যায়? তাহলে লিফটটা কিন্তু অবাধে পতনশীল একটা বস্তু হয়ে যাবে, তার মানে যে অভিকর্ষজ ত্বরণ নিয়ে নিচে পড়বে। তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এন কত হবে? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এন হয়ে যাবে এম ব্র্যাকেট জি মাইনাস জি, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া বল থাকে না, তাহলে প্রতিক্রিয়া বল কত হয়ে যাবে? 0। তার মানে আমি নিজেকে মনে করব আমার যেন কোনো ওজনই নাই, আমি ওজনহীন একটা ব্যক্তি। তাহলে এখানে ওজনহীনতা বোধ হবে। তাহলে এখানে হবে কি? ওয়েটলেসনেস বা ওজনহীন, ওজনহীন মনে হবে। বোঝা গেল কি বললাম? কখন? যদি এ ইকুয়ালস টু জি হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রথমটা 1 নাম্বার কেস, এইটা ধরলাম 2 নাম্বার কেস, আর এইটা ধরলাম 3 নাম্বার কেস। যদি এ ইকুয়াল টু জি হয় তাহলে আমি নিজেকে ওজনহীন মনে করব। বলো, আশা করি পুরো ব্যাপার ক্লিয়ার হলো। এবার দেখো, এবার আমরা চলে যাব আর একটা কেসে। আর একটা কেস কি? ধরে নাও লিফটটা এখানে আছে, ওকে, লিফটটা এখানে আছে, ঠিক আছে, লিফটটা এখানে আছে, বেশ, লিফটটা কেটে গেল। কেটে যাওয়ার পরে হয়তো উপর থেকে আর একটা কোনো কিছু জিনিস এসে লিফটের মধ্যে পড়লো, তাহলে কি হবে? দড়ি কেটে গেলে তো ভাই ও জি ত্বরণ নিয়ে নামতোই। এবার যদি উপর থেকে একটা ফোর্স চলে আসে, মানে কোনো একটা জিনিস যদি লিফটের উপরে পড়ে যায়, তাহলে যে ত্বরণটা হবে না, ওই ত্বরণটা হবে এ গ্রেটার দ্যান জি। তার মানে জি এর থেকেও বেশি ত্বরণ নিয়ে লিফটটা নিচের দিকে নামবে। এইরকম হলে কি হবে ঘটনাটা? বিখ্যাত ঘটনা হবে। দেখো আমি আরেকবার মনে করিয়ে দিই, তুমি এইটা, ঠিক আছে, এইদিকে কত কাজ করছে? এইদিকে কাজ করছে এমজি তোমার ওজন, আর উল্টো দিকে কি কাজ করছে? এন। ঠিক আছে, উল্টো দিকে এন কাজ করছে, যেটা প্রতিক্রিয়া বল। বেশ, ঘটনাটা হয়েছে কি? এন ইকুয়াল টু ছিল কত? এম ব্র্যাকেট জি মাইনাস এ, যখন নিচের দিকে নামছিল। এবার হলো কি? এ গ্রেটার দেন জি হয়ে গেল, সঙ্গে সঙ্গে তখন এন হয়ে গেল নেগেটিভ। কারণ এখানে যদি জি ছোট হয় আর এ বড় হয় তাহলে উত্তরটা নেগেটিভ আসবে। প্রতিক্রিয়া বল ছিল উপরের দিকে, সে হয়ে গেল নেগেটিভ, মানে প্রতিক্রিয়া বল হয়ে গেল কোন দিকে? প্রতিক্রিয়া বল হয়ে গেল নিচের দিকে। তাহলে প্রতিক্রিয়া বল যদি নিচের দিকে হয় তাহলে ওজন কোন দিকে হয়ে যাবে? ওজন হয়ে যাবে উপরের দিকে। তাহলে নিচের দিকে প্রতিক্রিয়া বল, উপরের দিকে ওজন। তাহলে তোমার মাথা গিয়ে ঠেকবে লিফটের মাথায়। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে এন নেগেটিভ মানে ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড কাজ করছে, আর ওয়েট, ওয়েট কাজ করছে কোন দিকে? আপওয়ার্ড। কিন্তু জেনারেলি ওয়েট তো কাজ করে নিচের দিকে, সে কাজ করছে উপরের দিকে। তাহলে তোমার মাথা গিয়ে ঠেকবে লিফটের মাথায়, লিখে নেবে, ব্যক্তির মাথা গিয়ে ঠেকবে লিফটের মাথায়। ঠিক আছে,
আর এখানে এইটাও লিখে নেবে যে প্রতিক্রিয়া বল নিচের দিকে এবং ওজন ওপরের দিকে, প্রতিক্রিয়া বল নিচের দিকে এবং ওজন ওপরের দিকে, এটাও লিখে নেবে। ওকে, ঠিক আছে। তো দেখো তাহলে লিফট পর্যন্ত আমরা আজকে কমপ্লিট করলাম। এবার নেক্সট কনসেপ্ট নেক্সট ক্লাসে পড়াবো, তারপরে ছায়া প্রকাশনের এমসিকিউ গুলো সব করিয়ে দেবো। ওকে, প্রতিদিন ক্লাসে এসো, ইমপ্রুভ হবেই হবে। চলো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।